কন্টিনিউড পেজ 282। যে কোনো উপায়ই হোক আমার ঘরের দরজা খুলে ওরা মেয়েটিকে ভেতরে পাঠিয়েছিল। মেয়েটি একলাই বোধহয় ডেড বডিটা টেনে নিয়ে যেত। তার আগে সে দেখে গিয়েছিল আমি জেগে আছি কিনা। সেই সময় তার চুল এসে লেগেছিল আমার মুখে। যাই হোক, আমি জেগে ওঠবার পর মেয়েটি যদি খুব কান্নাকাটি করে কোনো একটা গল্প বানিয়ে বলতো, আমি হয়তো বিশ্বাসও করে ফেলতাম। আমার তখন যা বয়স, সেই বয়সের ছেলেরা যুবতী মেয়েদের কথা সহজেই বিশ্বাস করতে চায়। বিশেষত মেয়েদের চোখের জল দেখলে তো কথাই নেই। কি ঠিক বলছি না? মেয়েটা যদি কান্নাকাটি করে একটা রোমহর্ষক গল্প বানিয়ে বলতে পারত, তাহলে ওকে হয়তো আমি সাহায্যও করতে পারতাম। একা কোনো মেয়ে বিপদে পড়লে লোকে কিছুটা অন্যায়ের ঝুঁকি নিয়েও তাদের সাহায্য করতে চায়, কিন্তু মেয়েটি তার পার্ট ভালো করে প্লে করতে পারেনি। পেজ 283। ঘরের মধ্যে ওকে যখন আমি দেখলাম, তখন ও দেওয়াল ঘেঁষে হাত জোর করে বলেছিল, শুনুন। তারপর কথা শেষ করতে পারেনি, দৌড়ে পালিয়ে যায়। তখনই আমি সাবধান হয়ে গেলাম। এখনও জানলার ওপাশে দাঁড়িয়ে মেয়েটি ভালো করে অভিনয় করতে পারছে না, কথা বলতে গিয়ে থেমে যাচ্ছে। কেউ যেন পাশে থেকে তাকে শিখিয়ে দিচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, আপনি কে? মেয়েটি বলল, সে কথা আপনার জেনে দরকার নেই। আমার স্বামী হঠাৎ আত্মহত্যা করেছেন, আমি তার ডেড বডিটা নিয়ে যেতে এসেছি। আত্মহত্যা করলেও পুলিশে খবর দিতে হয়। খবর দিয়েছেন? আপনি এর মধ্যে জড়াবেন না। আপনি দরজাটা খুলে দিন, আমি ওকে নিয়ে যাই। তারপর আপনার সঙ্গে এর কোনো সম্পর্ক থাকবে না। আমি তখন বললাম, ঠিক আছে, বাইরে সারা রাত অপেক্ষা করুন, সকালবেলা দেখা যাবে কি করা যায়। মেয়েটি আবার বলল, আপনি শুধু শুধু ব্যাপারটা জটিল করছেন। আমি ডেড বডিটা নিয়ে গেলে আপনার কথা কেউ জানতেও পারবে না। কর্নেল সেন একটু থামলেন, তারপর আমাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা তোমরাই বলো তো, তখন আমার কি করা উচিত ছিল? আমার কি দরজা খোলাই উচিত ছিল? রঞ্জন বলল, নিশ্চয়ই না। ওই রকম অবস্থায় দরজা খোলা তো পাগলামি। খুনের ব্যাপারে আপনি একজন সাক্ষী হয়ে গেলেন, ওরা আপনাকেও শেষ করার চেষ্টা করত। মেয়েটাকে আড়াল করে লোকগুলো ঢুকতো, ওদের কাছেও রিভলভার বা বন্দুক নিশ্চয়ই ছিল, কারণ খুনটা হয়েছিল গুলি করে। এমনকি মেয়েটাও আপনাকে গুলি করতে পারত। মেয়েদের বেশি ভালো ভাবার তো কোনো কারণ নেই। মাধবী বলল, কিন্তু মামাবাবু, আপনাকেও তো ওরা জড়িয়ে ফেলার চেষ্টা করতে পারত। ওরা যদি তখন পালিয়ে গিয়ে গোপনে পুলিশে খবর দিত, তাহলে পুলিশ এসে দেখত ঘরের মধ্যে আপনি একা আর একটা ডেড বডি। কর্নেল সেন বললেন, মাধবী, তুমি এক বিষয়ে ঠিকই বলেছ। যে কোনো সাধারণ লোক ওই অবস্থায় পড়লে ওই রকম ভাবতে পারত। কিন্তু তুমি ভুলে যাচ্ছ আমি একজন ডাক্তার। এই সব ক্ষেত্রে ডাক্তারদের চিন্তাভঙ্গি একটু অন্যরকম হয়। মৃতদেহটি পরীক্ষা করেই আমি বুঝেছিলাম লোকটিকে খুন করা হয়েছে অন্তত 16 থেকে 20 ঘন্টা আগে। পোস্টমর্টেমে সেটা ধরা পড়বেই। তখন মৃত্যুর সময়টা আরও নির্ভুলভাবে বলা যায়। 16 থেকে 20 ঘন্টা আগে আমি ছিলাম ওই ডাকবাংলো থেকে অনেক দূরে। সেটা প্রমাণ করতে কোনো অসুবিধে হবে না। সুতরাং খুনের ব্যাপারে জড়িয়ে পড়ার ভয় আমার ছিল না। আমার ভয় ছিল আমি নিজেই না খুন হয়ে যাই। আমি মেয়েটিকে বললাম, আমি দরজা এখন কিছুতেই খুলব না, সকাল পর্যন্ত অপেক্ষা করুন, তারপর দেখা যাবে। মেয়েটি আর কোনো উত্তর দিল না। আমি শুনতে পেলাম সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। বেশ কিছুক্ষণ কান্নার পর সে ধরা গলায় বললে, আপনার কাছে আমি ভিক্ষে চাইছি, আপনি আমাকে এইটুকু সাহায্য করবেন না? আমার স্বামীর দেহটা আমাকে নিয়ে যেতে দিন। আমি এখন আর মেয়েটির অভিনয়ে ভুললাম না। রুক্ষ গলায় বললাম, আপনার স্বামীর দেহ কি কার দেহ সেসব আমি কিছু জানি না। সকালবেলা বোঝা যাবে। এখন আমি দরজা খুলব না। এতক্ষণ বাদে একজন পুরুষের কথা শুনতে পাওয়া গেল। আমাকে ভয় দেখিয়ে বলল, আপনি যদি না খোলেন আমরা দরজা ভেঙে ঢুকব। তখন আমার ভয় পাবার কোনোই মানে হয় না। আমিও ভয় দেখিয়ে ধমক দিয়ে বললাম, প্রথমে যে ঢুকবে তার নির্ঘাত মরণ আছে আমার হাতে। সে চেষ্টা না করাই ভালো। পুরুষটি আবার বলল, আপনি কেন এর মধ্যে মাথা গলাচ্ছেন? দরজা খুলে দিন, আমাদের জিনিস আমরা নিয়ে চলে যাই। আপনি চুপচাপ ঘুমোবেন, আপনার কেউ কোনো ক্ষতি করবে না। পৃষ্ঠা 284। আমি বললাম, কাল সকালের আগে কিছু হবে না। সকালের আগে আমি দরজা খুলব না।
পুরুষটি যদিও বাংলায় কথা বলছিল, কিন্তু টান শুনলেই বোঝা যায় সে বাঙালি নয়। মেয়েটি কিন্তু খাঁটি বাঙালি। মৃতদেহটা যার, সেও বাঙালি। ব্যাপারটা আমার কাছে ক্রমশ জটিল হয়ে উঠছিল। যাই হোক, আমার কথা শুনে লোকটি আর কিছু বলল না। তারপর আবার চুপ। মনে হলো একটু বাদে কে যেন নেমে গেল বারান্দা দিয়ে, আবার কেউ যেন ফিরে এলো, আবার চুপচাপ। আমি উৎকণ্ঠ হয়ে রইলাম। সামান্য শব্দও যেন আমার কান না এড়ায়। কিন্তু মনে হলো জানলা বা দরজা ভাঙার চেষ্টা আপাতত ওরা ত্যাগ করেছে। ওরা অপেক্ষা করছে আমার কোনো দুর্বল মুহূর্তের সুযোগ নেবার জন্য। এমনিভাবে ঘন্টার পর ঘন্টা কেটে গেল। শেষ পর্যন্ত আমি কি করলাম জানো? শুনলে বোধহয় তোমরা বিশ্বাসই করবে না। আমি ঘুমিয়ে পড়লাম। মাধবী আঁতকে উঠে বলল, ঘুমিয়ে পড়লেন ওই অবস্থায়? কর্নেল সেন বললেন, কি করব? ঘুমের ওপরে কি কারোর হাত আছে? ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে আমি একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছিলাম। আমার শরীরটাও সেদিন বিশেষ ভালো ছিল না। ঘুমে চোখ টেনে আসছিল। দাঁড়িয়ে থাকতে আর না পেরে আমি দেওয়াল ঘেঁষে বসে পড়েছিলাম। তারপর কখন যে এক ফাঁকে ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। ঘরের মধ্যে একটা মরা, বাইরে কতগুলো গুন্ডা বদমাইশ, তার মধ্যেই ঘুমিয়ে পড়লাম। রঞ্জন বলল, ব্যাস এই পর্যন্ত, এবার চলো আমরাও ঘুমিয়ে পড়ি। মাধবী রেগে গিয়ে বলল, তুমি চুপ করো তো। তোমার যদি ঘুম পেয়ে থাকে তো তুমি যাও, আমরা শুনবো। তারপর কি হলো মামাবাবু? রঞ্জন বলল, আমার একটুও ঘুম পায়নি, কিন্তু গল্প খুব জমে উঠলে আমার মনে হয় শেষ হলেই তো ফুরিয়ে যাবে। ভালো বই যে কারণে আমি তাড়িয়ে তাড়িয়ে পড়ি। আজ এই পর্যন্ত শোনা হলো, আবার কাল সকালে বাকিটা শুনবো। নাহলে কাল সকালে কি করব? যা বৃষ্টি, কাল সকালেও তো বেরোনো যাবে না। মাধবী বললে, কাল সকালে সুনীলদা গল্প বলবে। আজ রাতে আমরা এটা শেষ পর্যন্ত না শুনে শুতে যাব না। কর্নেল সেন মুচকি হেসে বললেন, এটা শেষ হতে হতে কিন্তু সারা রাত কেটে যেতে পারে। তা হোক, একটুও ঘুম পাচ্ছে না। আমি রঞ্জনকে বললাম, ভাই, আমারও নেশা লেগে গেছে। এখন এই পর্যন্ত শুনে আর থাকা যায় না। ডিটেকটিভ বই পড়তে পড়তে আমি অনেক রাত কাবার করে দিই। কর্নেল সেন বললেন, ডিটেকটিভ বইয়ের মতন এ গল্পে সেরকম কোনো জটিল প্লট অবশ্য নেই। পরে যখন কেস উঠল, রঞ্জন তার মামাবাবুকে বাধা দিয়ে বলল, শেষের কথা এখন বলবেন না, আপনি পরপর বলুন। ঘুমিয়ে পড়লেন, তারপর কি হলো? হেডিং 3। কর্নেল সেন আবার হেসে মাধবীর দিকে তাকিয়ে বললেন, তারপর আর কি? আসলে গল্পটা বেশি বড় নয় মোটেই, এক্ষুনি শেষ হয়ে যাবে। বসে বসে সেই যে ঘুমিয়ে পড়লাম, তারপর আর কিছু মনে নেই। এর মধ্যে জানলা ভেঙে ঢুকে আমাকে মেরে ফেলতে পারত, কিংবা জানলা ভাঙার শব্দে আমি হয়তো জেগে উঠতাম, কিন্তু সেসব কিছুই হয়নি। ঘুম ভাঙতেই ধর্মড় করে উঠে বসলাম। দেখলাম যে রীতিমতো সকাল হয়ে গেছে। গল্পটা এখানেই শেষ, এবার ঘুমোতে যেতে পারো। মাধবী সবিস্ময়ে বলল, গল্প শেষ মানে? মরাটা কি হলো? নেই? পৃষ্ঠা 285। কর্নেল সেন বললেন, মরাটা ভূত হয়ে পালায়নি। সেটা তখনও সেখানেই পড়ে আছে। কিন্তু এরপর তো পুলিশের ব্যাপার। আমি ডাকবাংলোর অভিজ্ঞতার কথা বলবো বলেছিলাম। সে গল্প এখানেই শেষ। ডাকবাংলোর এরকম রোমাঞ্চকর রাত কাটানোর অভিজ্ঞতা তোমাদের কখনো হয়েছে? ডাকাতদের সঙ্গে শেষ পর্যন্ত গুলি ছোড়াছুড়ি করতে হয়নি অবশ্য, কিন্তু গোটা রাত অজানা অচেনা এক লোকের মৃতদেহের সঙ্গে এক ঘরে কাটিয়েছিলাম। ঘরের বাইরে কয়েকজন রহস্যময় নারী পুরুষ, তারপর আবার ঘুম। এরকম রোমাঞ্চকর অভিজ্ঞতা কি সচরাচর মানুষের হয়? এইটুকুই গল্প। এরপর থানা, পুলিশ, আইনের ব্যাপার, তার মধ্যে নতুনত্ব কিছু নেই। মাধবী বলল, না মামাবাবু, ওসব চলবে না। তারপর কি হলো বলুন। রঞ্জন বলল, তারপর আর কি, গল্প তো শেষ হয়ে গেছে। এই গল্পের নাম এক রাত্রির অভিজ্ঞতা। তুমি বাচ্চা মেয়ের মতন তারপর জিজ্ঞেস করছো কেন? বাচ্চারাই তো গল্প শেষ হওয়ার পরও জিজ্ঞেস করে, তারপর কি হলো। মাধবী এত চটে গেছে যে চটাস করে এক চড় বসালো স্বামীকে। আমিও আর ধৈর্য রাখতে পারছিলাম না। কর্নেল সেনকে জিজ্ঞেস করলাম, গল্প তো শেষ হয়ে গেল, কিন্তু আপনি ও ঘর থেকে বেরোলেন কি করে? ওরা তখনও ছিল না বাইরে? কর্নেল সেন চুরুটের ছাই ঝেড়ে বললেন, আমি অনেকক্ষণ দরজা খুলিনি। তারপর জানলার খড়খড়ি তুলে দেখলাম
দেখতে পেলাম না কাউকে, জিপটাও নেই। তবে আমার গাড়িটা ঠিকই আছে। মনে হলো ওরা চলে গেছে। দিনের আলোয় মৃতদেহটা ভালো করে দেখলাম। লোকটি বিশেষ যন্ত্রণা পেয়ে মরেনি, গুলি লাগার সঙ্গে সঙ্গেই প্রাণ হারিয়েছে। তার চোখে ভুল, তার মুখে চোখে একটা বিস্ময়ের ছাপ, যেন মৃত্যুর জন্য সে তৈরি ছিল না। রিভলভার বা বন্দুকের গুলি তার গলার কাছ দিয়ে ঢুকে ব্রেনের দিকে চলে গেছে। চেহারা দেখলে মনে হয় লোকটি সাধারণ মধ্যবিত্ত ঘরের, টাকা পয়সার জন্য কেউ তাকে খুন করেছে এমন মনে হয় না। যে মেয়েটি কাল রাত্রিরে এসেছিল সে কি সত্যিই এর স্ত্রী? ডাকবাংলোরই একটা সাদা চাদর দিয়ে মৃতদেহটি ঢেকে দিলাম। তারপর সাবান টাবান নিয়ে আমি ঢুকলাম বাথরুমে। বাইরে তখনও কোনো সাড়া শব্দ নেই। আরও কিছুক্ষণ অপেক্ষা করে দরজা খুললাম। ওরা আশেপাশে লুকিয়ে থাকতেও পারে, হয়তো আমাকে ঘর থেকে বার করার জন্য প্রলোভন দেখাচ্ছে। কিন্তু আমিই বা কতক্ষণ ঘরের মধ্যে বন্দি থাকব? তখন সকাল প্রায় 8:30 বাজে। রাস্তা দিয়ে মাঝে মাঝে গাড়ি যাচ্ছে টের পাচ্ছি। দিনের আলোয় অতটা ভয় করে না। রিভলভার পকেটে রেখে ঘর থেকে বেরিয়ে এলাম। কেউ কোথাও নেই। বাংলোটার চারপাশ ঘুরে দেখলাম ভালো করে। ও ভুল, আর কোনো লুকোনো জায়গা থাকা সম্ভব নয়। রাত্রির আগন্তুকদের তো খুঁজে পাওয়া গেলই না। চৌকিদারটারও কোনো পাত্তা নেই। তার ঘরের দরজাটা খোলা, ভেতরে জিনিসপত্র পড়ে আছে, কিন্তু তার কোনো চিহ্ন নেই কোনোখানে। গতকাল যখন আমি তার ঘরের দরজাটা ঠেলেছিলাম তখন দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল, অর্থাৎ তার বউটাও কেউ ছিল। দুজনেই সকালবেলা উঠে কোথায় গেল? পালিয়েছে? কাল সন্ধ্যের পর থেকে কিছু খাওয়া হয়নি, খিদে পেট চিনচিন করছে। সকালে ঘুম থেকে উঠেই আমার চা খাওয়া অভ্যাস। চায়ের তেষ্টায় মরে যাচ্ছি। কি করব কিছুই ভেবে পেলাম না। সবচেয়ে সহজ কাজ ছিল অবশ্য আমার জিনিসপত্র গুছিয়ে নিয়ে আবার গাড়িতে উঠে চম্পট দেওয়া, তাই না? রঞ্জন বলল সেটা আপাতত খুব সহজ মনে হলেও আসলে খুব বুদ্ধিমানের কাজ নয়। পরে ধরা পড়লে অনেক বেশি গুরুতর অভিযোগ। কর্নেল সেন বললেন, কিন্তু পরে ধরা পড়ার সম্ভাবনা খুবই কম। তোমরা ডিটেকটিভ বইতে পড়ো, ছোটোখাটো সূত্র ধরে পুলিশ চটপট এক একজনকে গ্রেফতার করে ফেলে। আসলে কি তাই হয়? শুধু আমাদের দেশে কেন, বিদেশেও সবসময় হয় না। পৃষ্ঠা 286। আমি যদি সকালবেলায় উঠে সেই বাংলো থেকে সরে পড়তাম তাহলে আর আমার খোঁজ পাওয়ার সাধ্য ছিল না কারোর। আমাকেও কোনো ঝামেলায় পড়তে হতো না। ওই খুনের কোনো কিনারা হতো কি না তাও সন্দেহ। আশেপাশে কত ফাঁকা জায়গা। আততায়ীরা যদি রাত্রির অন্ধকারে ডেড বডিটা সরিয়ে মাঠের মধ্যে কোথাও গভীর গর্ত করে পুঁতে রেখে দেয়, কে আর তার খোঁজ পাবে? টাকা দিয়ে চৌকিদারের মুখ বন্ধ করে রাখা যায়। মাঝখান থেকে আমি এসে পড়াতেই সব গণ্ডগোল হয়ে গেল। আমার বয়স তখন কম, সেই সময় ঝামেলা এড়াবার বদলে ঝামেলায় জড়িয়ে পড়াতেই বেশি ঝোঁক চাপে। সুতরাং আমি সকালবেলা উঠে পালিয়ে যাইনি। তাছাড়া একটা নিয়ম আছে, তুমি যদি হত্যা বা এই ধরনের ক্রাইম সংগঠিত হতে দেখো তাহলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো কর্তব্য। না জানালে আইনের চোখে তুমিও অপরাধী। আজকাল অবশ্য এসব কেউ মানে না। খুন যখন এত বেশি হচ্ছে যে লোকে দেখলেও চোখ ফিরিয়ে থাকে। কিন্তু আমরা পুরনো কালের মানুষ, আমাদের এথিক্স আলাদা। বাংলোর ঘরে ফিরে এসে আমি ডেড বডিটা আবার ভালো করে পরীক্ষা করে দেখলাম। লোকটির পকেটে কাগজপত্র কিছু নেই। তার পরিচয় জানবার কোনো চিহ্ন রাখা হয়নি। বুলেটটা তার দেহের ভেতরেই রয়েছে। ঘরের মধ্যে তার ব্যবহৃত একটা জিনিসও নেই। এই রহস্যটার শেষ না জেনে বাংলো থেকে চলে যেতে ইচ্ছে করছে না আমার। গত রাত্রির সেই মেয়েটির পরিচয় জানবার জন্য ভেতরে ভেতরে ছটফট করছিলাম। তাছাড়া এরকম অবস্থায় পড়লে সবারই একটু একটু ডিটেকটিভ হবার স্বাদ জাগে। ভেবে ভেবে কোনো কুলকিনারা পাচ্ছিলাম না। লোকটির সঙ্গে কোনো লাগেজ নেই কেন? ডাকবাংলোয় এসে যদি কেউ ওঠে, বিশেষত স্বামী স্ত্রী, তাদের সঙ্গে কিছু জিনিসপত্র তো থাকবেই। সেগুলো যদি কেউ সরিয়ে ফেলতে পারে তাহলে ডেড বডিটাই বা অন্য কোথাও লুকিয়ে রাখলো না কেন? কিংবা ফেলে গিয়েও আবার নিতে আসবে কেন? ঘর থেকে আবার বাইরে এলাম। কথা বলার মতো একটা লোক পেলে ভালো হতো, কিন্তু কেউ নেই ধারে কাছে। রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে বটে, কিন্তু আমি তো আর হঠাৎ কোনো গাড়িকে জোর করে থামিয়ে বলতে পারি না, ওমশাই দেখবেন আসুন, এখানে একটা ডেড বডি পড়ে আছে। সুতরাং আমাকেই থানায় খবর দিতে যেতে হবে। থানা কত দূর তাও জানি না। ডাকবাংলোর ঘরের তালা চাবি ঘরের মধ্যেই পড়েছিল। সেগুলোর বদলে আমি আমার নিজের সুটকেসের তালাটা ঘরের দরজায় লাগিয়ে দিলাম।
অন্য সব দরজাগুলো ভিতর থেকে বন্ধ। গাড়িতে উঠে ডাকবাংলোর কম্পাউন্ডটা ছাড়াতেই খালের ওপারে সেই ঘর বাড়িগুলোর কিছু লোকজনের চিহ্ন দেখা গেল। সেখানে গিয়ে থানার খবরটা জিজ্ঞেস করবো কিনা ভাবছি, এমন সময় রাস্তার ওপরেই একজন বুড়ো মতন লোককে দেখা গেল। গাড়িতে বসে লোকটিকে ডাকলাম। গ্রাম্য চাষি শ্রেণীর মানুষ, মুখে চোখে খুব একটা বুদ্ধির ছাপ নেই। তাকে জিজ্ঞেস করলাম, থানা কোথায় বলতে পারো? সে হাত তুলে একটা দিক দেখিয়ে দিল। কত দূরে? 2 ক্রোশ 3 ক্রোশ হবে। দূরত্ব সম্পর্কে গ্রামের লোকদের ধারণা খুবই অস্পষ্ট। 3 ক্রোশ যখন বলছে তখন অন্তত মাইল 10-এর কম নয়। আমি তাকে বললাম, চলো আমার সঙ্গে একটু থানায় চলো। বলেই বুঝতে পারলাম খুব ভুল করেছি। লোকটি ভয়ার্থ সন্দেহমাখা চোখে তাকিয়ে আছে হাঁ করে। গ্রামের লোক সাধারণত থানার নাম শুনলেই ভয় পায়। তারপর তাকে বিনা দোষে থানায় যেতে বলা? লোকটি আর কোনো কথা না বলে হনন করে চলে যাচ্ছিল। আমি তাকে ডেকে বললাম, এই যে শোনো শোনো, তোমাকে থানায় যেতে হবে না, একটা কথা শোনো। পকেট থেকে 5টা টাকা বের করে লোকটির হাতে দিয়ে বললাম, তুমি একটা কাজ করতে পারবে ভাই? আমি যতক্ষণ না ফিরি তুমি ওই বাংলোটা একটু অপেক্ষা করতে পারবে? আমার কিছু জিনিসপত্র রেখে গেলাম। পৃষ্ঠা 287। আমি চাইছিলাম বাংলোটার ওপর কেউ একটু নজর রাখুক, কিন্তু ডেড বডিটার কথা ওকে বলতে পারি না, ওকে ঠিক বোঝানোই মুশকিল। লোকটি বিনা বাক্যব্যয়ে টাকাটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখলো নোটখানা জাল কিনা। আমি তাকে বললাম, এখানে একটু থেকো, কিন্তু আমি আধ ঘন্টার মধ্যেই ফিরে আসছি। লোকটি তার কোনো উত্তর দিল না। আমি গাড়ি ছাড়ার একটু পরেই পেছনে তাকিয়ে দেখি লোকটা মাঠের ওপর দিয়ে প্রাণপণে দৌড়চ্ছে। ওর বেশ মওকায় 5টা টাকা লাভ হয়ে গেল। মাধবী খিলখিল করে হেসে উঠল। কর্নেল সেন বললেন, হাসছো? খুব বোকার মতন কাজ করে ফেলেছিলাম, তাই না? কিন্তু আগের রাত্রে এইরকম একটা অভিজ্ঞতা হবার পর তার পরদিন সব ব্যাপারে মাথা ঠিক রাখা শক্ত। থানা অবশ্য খুব বেশি দূরে নয়, মাইল 5-এর মধ্যেই। আমার গাড়ি সেখানে থামতেই গেটের সেপাই আমাকে দেখে লম্বা একটা সেলুট দিল। বুঝলাম আমার মিলিটারি পোশাকের মহিমা। ভেতরে ঢুকে দেখলাম একজন সাব ইন্সপেক্টর টেবিলের ওপর পা তুলে দিয়ে এক মনে শ্যামাসঙ্গীত গাইছে। আমাকে দেখেই তটস্থ হয়ে উঠল। আমি কিছু বলতে যাবার আগেই বলে উঠল, বসুন স্যার, আমাদের বড়বাবুকে ডাকছি। বড়বাবু এলেন লুঙ্গি পরে, বিশাল বপু, অত সকালেই পান চিবোচ্ছেন। মফস্বলে ছোট থানায় এরকমই ঢিলেঢালা ব্যাপার চলে, অন্তত তখনকার দিনে চলতো। বড়বাবু অর্থাৎ ওসি আমাকে আপ্যায়ন করে বসালেন। বিগলিতভাবে বললেন, বসুন স্যার, দাঁড়িয়ে আছেন কেন? চা খাবেন তো? ওরে চা নিয়ে আয়। সিঙ্গারা খাবেন? এই সময় গরম সিঙ্গারা ভাজে। আমি বললাম, চা খাবার সময় নেই, আমি একটা খুনের ঘটনা রিপোর্ট করতে এসেছি। বড়বাবু চোখ বড় বড় করে বললেন, খুন? আমার এরিয়ায়? এ কি অসম্ভব কথা! বড়বাবু চেঁচামেচি করে থানায় সবাইকে ডেকে জড়ো করলেন। তাদের সামনে আমাকে পুরো ঘটনাটা বলতে হলো। মোটমাট থানা থেকে ফিরে আসতে আমার মিনিট 50 সময় লেগেছিল, বড়জোর 1 ঘন্টা। দারোগাকে ঘটনার গুরুত্ব কিছুতেই বোঝানো যায় না। বারবার বলতে লাগলেন, তাঁর এরিয়াতে চাষাভুষোরা মাঝে মাঝে খুনোখুনি করে বটে, কিন্তু গত 2-3 বছরের মধ্যে কোনো ভদ্রলোক খুন হয়নি। আমি শেষকালে একটু রাগের সঙ্গেই বললাম, আগে ডেড বডিটা দেখবেন চলুন, তারপর বিচার করবেন সেটা ভদ্রলোকের কি চাষাভুষোর। আমার কাছে একটা খুন হয়েছে, সেইটাই বড় কথা। সেটা ভদ্রলোক কিংবা চাষার তাতে কিছু যায় আসে না। এরপরেও দারোগা আমাকে চা না খাইয়ে ছাড়বেন না। আমার চা তেষ্টা পেয়েছিল বটে, কিন্তু দেরি করতেও ইচ্ছা করছিল না। দারোগাবাবু বললেন, আরে মশাই, ডেড বডি তো আর পাখা মেলে উড়ে পালাবে না, চাটা নষ্ট করবেন কেন? তারপর দারোগাবাবু গেলেন পোশাক বদলাতে। তাতে লাগলো মিনিট 10। ফিরে এসে জিপ কেটে বললেন, কিন্তু যাব কিসে? আমাদের গাড়িটা তো খারাপ হয়ে পড়ে আছে কাল থেকে। আমি বললাম, চলুন, আমার গাড়িতে চলুন। ফিরে এসে প্রথমেই আমি একটা পরিবর্তন লক্ষ্য করলুম। দরজায় আমার তালাটা লাগানো নেই, আমার তালার কোনো চিহ্নই নেই। দরজায় ডাকবাংলোর নিজস্ব ডবল তালা লাগানো, তার চাবি আমার নেই, অর্থাৎ এর মধ্যেই কিছু একটা গোলমাল হয়ে গেছে। আমি দারোগাকে বললাম, তালা ভাঙতে হবে, এই তালার চাবি তো এখন পাওয়া যাবে না। দারোগাবাবু জানালার খড়খড়ি তুলে উঁকিঝুঁকি মেরে দেখার চেষ্টা করলেন। ঘরের ভেতরটা অন্ধকার বলে এখন কিছুই দেখা যাচ্ছে না। তিনি আমাকে বললেন, দাঁড়ান দাঁড়ান, অত ব্যস্ত হচ্ছেন কেন? তালা ভাঙা কি অত সহজ? দারোগা হাঁক দিলেন, চৌকিদার, এ চৌকিদার। আশ্চর্যের ব্যাপার, চৌকিদার রামদাস তার ঘর থেকে গুটি গুটি বেরিয়ে এলো। পৃষ্ঠা 288। আমাকে সে একেবারে গ্রাহ্যই করল না। দারোগাকে ভুল। দারোগার সামনে লম্বা এক সেলাম দিয়ে বলল, জি হুজুর।
আমি তাকে ধমক দিয়ে বললাম, সকালবেলা কোথায় চলে গিয়েছিলে? কোনো উত্তর না দিয়ে সে হাবার মতন তাকিয়ে রইল। লোকটি অতি ধূর্ত, সুবিধাজনকভাবে সে সব কথা কানে শুনতে পায় না। দারোগার ডাক শুনতে পেল, আমি চেঁচিয়ে মরলেও শুনতে পাইনি। এখনও আমার কথা শুনতে পাচ্ছে না। আবার তাকে জিজ্ঞেস করলাম, কাল রাতে কিছু শুনতে পাওনি? অতবার ডাকলাম তোমাকে। চৌকিদার তাও কোনো উত্তর দেয় না। দারোগা তাকে জিজ্ঞেস করলেন, এই বাবুকে চিনতে পারছো না? চৌকিদার মাথা নেড়ে বলল, না। কোনো দিন দেখনি? আজ্ঞে না। আমি স্তম্ভিত। লোকটা বলে কি? রাগে শরীর জ্বলছিল, কিন্তু এখন বেশি রাগ না দেখানোই ভালো। যথাসম্ভব শান্তভাবে বললাম, কাল রাতে আমি এখানে ছিলাম, আর তুমি বলছো আমাকে কখনো দেখনি? আজ্ঞে না হুজুর। ঠিক আছে, তুমি খুব শয়তান না, বুঝবে পরে মজা। খাতা নিয়ে এসো। বাংলোর খাতা কোথায়? সেখানে আমি নাম লিখেছি। দারোগা বললেন, ঠিক আছে ঠিক আছে, সেসব পরে হবে, এখন দরজা খুলে দাও। চৌকিদারটার কি স্পর্ধা! সে নিরীহভাবে জিজ্ঞেস করলো, আপনি থাকবেন হুজুর? দারোগা বললেন, থাকবো কি না সে আমি পরে বুঝবো, এখন দরজা খোলো তো। দরজা খোলা হলো। মৃতদেহটা সেখানে নেই। মাধবী চমকে উঠে বলল, নেই? ওর মধ্যেই সরিয়ে ফেলেছে? ইস মামাবাবু, আপনি কেন ডাকবাংলো ছেড়ে চলে গেলেন? রঞ্জন ধমকে উঠে বলল, বাজে বকো না, চুপ করে শোনো। ডাকবাংলো ছেড়ে না গেলে পুলিশে খবর দিতেন কি করে? মামাবাবু বললেন, শুধু যে মৃতদেহটা নেই তাই নয়, কোনো কিছুই নেই। আমার সুটকেস, জামাকাপড় সব উধাও। আমি যে ওই ডাকবাংলোয় এক রাত কাটিয়েছি তার সব চিহ্নও লোপাট করে দিয়েছে। এমনকি বাথরুমে আমি আমার সাবান, টুথব্রাশ রেখে গিয়েছিলাম, সেদিকেও ওরা নজর দিতে ভোলেনি। চেয়ার, টেবিল, খাট সব ঠিক জায়গায় বসানো। ওরা খুব নিপুণ হাতে কাজ সেরেছে। দারোগা আমার দিকে তাকিয়ে ঈষৎ হেসে বললেন, কি মশাই, কি ব্যাপার? আমি খানিকটা অপ্রস্তুত হয়েছি ঠিকই। সেটাকে সামলে উঠে চৌকিদারকে জিজ্ঞেস করলাম, কি হে রামদাস, মরাটা কোথায় গেল? আমি তো কিছু জানি না হুজুর। কিচ্ছু জানো না? এখানে একটা খুন হয়নি? খুন? কি বলছেন হুজুর? আমার জিনিসপত্রগুলো কোথায় গেল? আমার সুটকেস? উত্তর না দিয়ে আবার হাবার মতো তাকিয়ে রইল রামদাস। লোকটা দারুণ অভিনয় করতে পারে। এখন দেখলে মনে হয় ভাজা মাছটিও উল্টে খেতে জানে না। যাও, বাংলার খাতা নিয়ে এসো। চৌকিদার দৌড়ে খাতা নিয়ে এলো। যা মনে মনে আশঙ্কা করেছিলাম তাই। খাতার একটা পাতা খুব সাবধানে ছিঁড়ে নেওয়া হয়েছে। সেটা অবশ্য প্রমাণ করা খুব শক্ত নয়, কিন্তু দারোগাকে বোঝাবার ব্যাপারে তাতে কোনো কাজ হবে মনে হয় না।